অতীত থেকেই শুরু করি। আপনার এক পূর্বপুরুষ চৈতন্যদেবের ওড়িশা যাত্রার সঙ্গী ছিলেন। আদতে আপনারা বর্ধমান জেলার চক্রবর্তী বামুন। চৈতন্য প্রভাবে বৈষ্ণব হলেন। শিশিরদার এক জাতুতো ভাই নাকি খুব অল্প বয়সে সন্ন্যাসী হয়ে গেছিলেন। আর আমার সামনে এই মুহূর্তে যিনি বসে আছেন, তাকে নিয়ে বাড়ির লোকের সব থেকে বড় ভয় ছিল যে তিনিও জ্যাঠার মতো সন্ন্যাসী হয়ে যাবেন। তো শেষ পর্যন্ত দেখছি তিনি গেরুয়া পড়লেন না, গেরুয়া পার্টিতে নাম লেখালেন, তাই তো? না দেখুন, ওগুলো তো একটা সাত্ত্বিকতা, একটা নিজস্ব আস্থার জায়গা। হ্যাঁ, সেটার সঙ্গে রাজনীতিরকে মিশিয়ে ফেলা ঠিক হবে না। কিন্তু কখনো ভেবেছিলেন আপনি জীবনে যে সন্ন্যাসী হয়ে যাবেন? মানে কোনো আধ্যাত্মিকতার বোধ ভাবনা ছিল কখনো? আমার পুরো পরিবারটাই সাত্ত্বিক এবং আধ্যাত্মিকতার সঙ্গে আমরা একেবারে সম্পৃক্ত। এটা আমাদের এর সঙ্গে রাজনৈতিক কর্মী হিসেবে বা আমার বাড়িতে তো অনেক দিন ধরেই আমরা এই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে জনপ্রতিনিধি হয়েছি, তেমন কোনো ব্যাপার নয়। 1970 সালের আগে থেকে, আমার জন্মের আগে থেকে আমার বাবা জনপ্রতিনিধি। আমি নিজেও কলেজের ছাত্র সংসদের নির্বাচনে জেতাটাও যদি নির্বাচিত প্রতিনিধি ধরেন, তা আমি 88 সাল থেকে জিএস কলেজের, আর 95 সালে অবিভক্ত কংগ্রেসের কাউন্সিলর। এতে ন্যাচারালি আমরা আমাদের রাজনৈতিক কর্মী হিসেবে বা নির্বাচিত প্রতিনিধি হিসেবে যে স্তরেই, ছোট স্তরে বা বড় স্তরে, আমরা মানব ধর্ম পালন করেছি সবসময়। শিশিরদা সম্ভবত 1987 সালে রাজীব গান্ধীর সময়, তখন প্রিয়দাস মুন্সি প্রদেশ কংগ্রেসের সভাপতি, সেখানে দল ছেড়ে বিদ্রোহ করে নির্দল দাঁড়ালেন এবং কংগ্রেসের প্রার্থীকে হারালেন। তো এই বিদ্রোহের ট্র্যাডিশনও তো পারিবারিক। শুনুন, আত্মসম্মান এবং আমার এলাকার মানুষের যে প্রত্যাশা, হ্যাঁ, সেই জায়গায় আমরা কোনোদিন কম্প্রোমাইজ করিনি। আমি সম্প্রতি একটা সভাতে বলেছি, দেখুন, যে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি না। মানুষের সঙ্গে রাজনৈতিক দল পরিবর্তনের সুযোগ তো আছেই। 2009 যখন কংগ্রেস তৃণমূলের জোটে আমি প্রার্থী ছিলাম, তখন প্রণববাবু এসেছিলেন প্রচারে মহিষাদলে। তিনি প্রকাশ্যে বলে গেছিলেন, সতীশদা সুশীলদার আসনে শুভেন্দুকে আমরা প্রার্থী করেছি, তোমরা শুভেন্দুকে জেতাও। শুভেন্দু মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। এটা আমার পুরো পরিবার এবং এটা মেদিনীপুরের একটা ঐতিহ্য। আমি কারোর সঙ্গে তুলনা করব না। আপনি যদি স্বাধীনতার আগেও দেখেন, কলকাতার কংগ্রেস অধিবেশনে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলকে অপমান করা হয়েছিল। তিনি দুটো পায়ের খালি জুতো ফেলে দিয়ে অধিবেশন স্থল থেকে খালি পায়ে বেরিয়ে গিয়ে অবিভক্ত পরগনা, মানে 2 পরগনা মিলে, আর অবিভক্ত মেদিনীপুর এখন 3টে জেলা, এখানে ট্যাক্স বন্ধের আন্দোলন করেছিলেন। এবং ভারতবর্ষে কেন, পৃথিবীতে একমাত্র সনাতন হিন্দু ধর্মের মানুষ দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে ওর বাড়ি চণ্ডীভেটি, দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। আমি ওনার সঙ্গে তুলনা করছি না, কিছু কিছু জিনিস তোদের কাছ থেকে আমি নিচ্ছি। এসএসসির পরীক্ষাটা প্রত্যেক বছর হবে এবং নিয়োগ হবে। বেকারদের যন্ত্রণা, টেটের দুর্নীতিটা বন্ধ হবে। পাবলিক সার্ভিস কমিশনের খাতাটা বদল হবে না। আমার সঙ্গে ডিল হয়েছে, বাংলার গর্ব বলা হবে স্বামী বিবেকানন্দকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে, বিদ্যাসাগরকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমার সঙ্গে ডিল হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে জ্যোতিবাবুর হারিয়ে যাওয়া ফলকটা আবার বসানো হবে। আমার সঙ্গে ডিল হয়েছে নন্দন চত্বরে কষ্ট করে সত্যজিৎ রায়ের নামটা খোঁজা যায়, হারিয়ে দিয়েছে, বড় বড় অক্ষরে অন্য নাম বসে গেছে। এই ব্যবস্থাপনার পরিবর্তন হবে। এই যে গঙ্গাসাগর মেলা দেখুন না, যেতে যেতে অনুপ্রাণিত, আস্তে আস্তে অনুপ্রাণিত। কপিল মুনি নেই, আউট হয়ে গেছে। এই কালচার থেকে বাংলাকে বের করতে হবে। বেশ, কিন্তু এই কালচার থেকে বাংলাকে বের করার যে লড়াই, আপনি তো মানবেন সেটায় প্রচুর ঝুঁকি আছে। মানে এই দল বদলের পর কোনো আক্রমণ, শুধু টেলিভিশনে পর্দার সামনে আমরা যা দেখি কটাক্ষ ইত্যাদির কথা বলছি না, কিন্তু বিজেপি নেতারা বলেন যে মামলায় মামলায় তাদের নাকি জেরবার করে দেওয়া হয়েছে, এত কেস দেওয়া হয়। আপনি নতুন করে কটা কেস পেলেন? কাছাকাছি অর্জুন সিং, আর মুকুলদারও 50-এর কাছাকাছি। আমার তো সুযোগ পাইনি এখনো পর্যন্ত। চেষ্টা করছে ডায়ে বাঁয়ে, মানে আমার কাজের লোক থেকে, রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তারক্ষী থেকে, কাকে কোথায় কিভাবে টাইট দেওয়া যায় সেগুলো করছেন উনি। চেষ্টা উনি অনেক দিন ধরে করছেন। আমার তো অনেক লোকজন আছে,
ওনার ডায়ে বায়ে যারা আছে সব ওনার লোক নয়। উনি যা যা করতে চান, বলতে চান, যা যা পরিকল্পনা করেন আমি জানি। আমি অনেক আগে থেকে সতর্ক আছি এবং এই লড়াইটার জন্য আমি প্রস্তুতি নিয়েই বেরিয়েছি বাড়ি থেকে, যে বাংলার পরিবর্তনটা দরকার আছে এবং এই ব্যক্তিকেন্দ্রিকতা 1.5টা লোক সব চালাবে, উনি আর ওনার ভাতসপুত্র, এই জিনিস তো হতে পারে না। এর নিরসন করা দরকার আছে। আমি এর জন্য সমস্ত রকম ঝুঁকি নিতে রাজি আছি। 1970 সালের 15ই ডিসেম্বর আপনার জন্ম। একেবারে ছোট বয়স থেকে প্রত্যেক শনিবার কাঁথি রামকৃষ্ণ মিশনে যেতেন এবং সম্ভবত আপনি তৃণমূলের একমাত্র মন্ত্রী যিনি ছোটবেলায় আরএসএসের শাখা করেছেন স্কুল জীবন থেকে। তো আপনার বিজেপিতেই যাওয়া উচিত ছিল, মাঝে নাকি পথ ঘুরে তৃণমূলে চলে গেছেন? না না, এটা ঠিক কথা না। শাখার সঙ্গে বিজেপির সরাসরি সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আমি 8, 9, 10 আমার কাঁথিতে শাখা চলতো, কাঁথির শাখাতে আমি ছুটির দিনে যেতাম। ওটাতে শরীর গঠন হয়, মনের বিকাশ হয়, দেশপ্রেম জাগ্রত হয়, জাতীয়তাবোধের চেতনার উন্মেষ ঘটায়। পৃথিবীর সর্ববৃহৎ এনজিও, দেশভক্তি যার কাছে সবচেয়ে বড় জিনিস। শাখাতে কোনোদিন আমার স্কুল লাইফে গেছি, কোনোদিন শেখায়নি যে এই রাজনৈতিক দল করতে হবে, অর্থাৎ তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে শাখা যারা করেছে তাদের কাছে আরাধ্য দেবী হলেন ভারত মাতা, এটা শিখিয়েছে শাখা। তো মাঝের যে সময়টা তৃণমূলে ছিলেন সেই সময়টা এই শাখার সঙ্গে বা এই যারা আপনাদের এই শিক্ষা দিয়েছেন যোগাযোগ সূত্রটা ছিল নাকি ছিন্ন হয়ে গেছিল? না, আমার রাজ্য স্তরে বা জাতীয় স্তরে যোগাযোগ তো মাঝে মাঝে কয়েকজনের সঙ্গে হয়েছে, কিন্তু নিয়মিত যোগাযোগ যেটা আমার ওখানে ছিল আমার শিক্ষাগুরু প্রয়াত নলিনীকান্ত দাস। আমি কলেজের অ্যাকাউন্টসি অনার্সের স্টুডেন্ট ছিলাম, তিনি ওখানকার প্রচারক ছিলেন, তার বাড়িতে আমার যাতায়াত ছিল। আর এখনও বেঁচে আছেন আরেক অধ্যাপক তমলুকের সুধাংশু শেখর সামন্ত, এদের সঙ্গে আমার যোগাযোগ ছিল। আপনি প্রত্যেক সভায় তোলাবাজ ভাইপো বলেন, অথচ দল ছাড়ার আগে একান্তে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের সঙ্গে। কেন রাজি হলেন? শুনুন, রাজনীতিতে কথাবার্তা এবং আলোচনার দরজা সবসময় খুলে রাখা দরকার আছে। বেশ। পশ্চিমবঙ্গে যে কালচারটা নষ্ট হয়ে গেছে না, আপনাকে কোনো বিরোধী দল নেতার বাড়ির অনুষ্ঠানে, বিরোধী দলের, আপনি যেতে পারবেন না, কোনো সাংবাদিকের সঙ্গে ফ্রিলি মিশতে পারবেন না, অনেক রকম মানে হয়। কিন্তু এই কালচার কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যে নেই, যে কালচারটা নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি জানেন, আমরা দলের মধ্যে ছিলাম, মন্ত্রী ছিলাম, সাংসদ ছিলাম, আমাদের ফোন রাজ্য পুলিশ ট্যাপ করত। এখন তো ভালো করেই করে, তখনও ট্যাপ করতো, গতিবিধি নিয়ন্ত্রণ। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এই অবস্থায় নিয়ে গেছে। তাই আমি আলোচনার দরজাটা খুলে রেখেছিলাম। আমি সেদিন সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুজন সিনিয়র এমপির সঙ্গে আমার বসার কথা ছিল। শেষ মুহূর্তে ওনারা দুজন এসে পৌঁছান, যে দুটো নাম আপনি বলছেন। আমি সৌজন্যর খাতিরে ওখানে বসেছি, কথাবার্তা বলেছি, আমার গ্রিভেন্সেস আমি জানিয়েছি। আমি সৌগতবাবুর মতো ওই মিটিংয়ের আলোচনা বাইরে বলিনি, আজও বলবো না। আমি এথিক্স মেনটেন করি এবং আমি ভারতবর্ষে বহুদলীয় গণতন্ত্র আছে। যে কোনো রাজনৈতিক দল, ইলেকশন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহণ করা যায় যদি সে রাজনৈতিক দল আমাকে গ্রহণ করতে চায়। আমি কিন্তু ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে এই সুযোগটা নিয়েছি। তাই আমি যেখানে অফ দ্য রেকর্ড আলোচনা হয়েছে, পার্টির অভ্যন্তরে ব্যক্তিগত আলোচনা সেটা আপনি প্রকাশ্যে আনিনি। আপনি আমাকে মার্ক করেছেন এবং আজকেও আমি আনব না। এবং দল ছাড়ার আগে পর্যন্ত আমি এমন কোনো মন্তব্য করিনি যাতে সরকার, তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী অসুবিধায় পড়ে বা অস্বস্তিতে পড়ে। আমি কখনোই বলিনি যে নন্দীগ্রাম আন্দোলন আমার একার। আমি বলেছি নন্দীগ্রামের মানুষের। এখানে মাননীয় সুব্রত বক্সিরা গিয়ে বলেছেন বা অন্য নেতারা গিয়ে বলেছেন বা মিডিয়াতে বলেছেন এই আন্দোলনটা মমতা ব্যানার্জির। আমার এখানে আপত্তি ছিল। ওনারা আবার নন্দীগ্রামে গিয়ে আমার বানানো শহীদ বেদিতে মালা দিতে গিয়ে বলেছেন যে শুভেন্দু অধিকারীর একার আন্দোলন, শুভেন্দু বলছে আমার একার। আমার বলিনি আমি কোনোদিন। আমি বলেছি যে আন্দোলনটা নন্দীগ্রামের মানুষের। আমার মনে আছে প্রথম ওই নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়া বলে একটা জায়গা আছে, রাস্তা কাটা ছিল, মুকুলদা তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, বাইকে টিএমসি ঝান্ডা লাগিয়ে চলে গেছিল। পাবলিক ঘিরে ঝান্ডাটা খুলিয়ে কালো পতাকা লাগিয়ে দিয়েছিল, মানে ভদ্রভাবেই খুলিয়ে দিয়েছিল। বলেছিল এই আন্দোলনটা টিএমসির আন্দোলন দলের নয়। আমি বরাবর সেই কথাটা বলি, এত আমিত্ব কেন এই জায়গায়? আমি আপনাকে বলি, আমাকে প্রথমে যখন অনশন মঞ্চ চলছে সেই সময় এখান থেকে ফোন করে নেত্রী
একজন প্রাক্তন রাজ্যের মন্ত্রী, আমি নামটা বলবো না, সারাক্ষণ নেশাগ্রস্ত অবস্থায় থাকেন, আমি বলবো না ওর নাম। তা উনি ওনার ফোন থেকে আমাকে বললেন যে নন্দীগ্রামে থেকে কাজ করো। আমি করেছি সেখানে নিষ্ঠার সঙ্গে, আপনারা দেখেছেন, সবাইকে নিয়ে করেছি, আমি তো একা নই, কোনো জিনিস কেউ একা করতে পারে না। তারপরে আপনি দেখেছেন 2010-এর 21শে জুলাই মঞ্চ থেকে আমাকে বলল আমি 9ই আগস্ট লালগড় যাব, লালগড়ের সভা তোমাকে অর্গানাইজ করতে হবে, আমাকে দায়িত্ব দেওয়া হলো। আমাকে 27শে জুলাই যুবর প্রেসিডেন্ট করলো 2009 সালে, তারপরে 2010-এর 21শে জুলাই বললো। আমি তারপরে লালগড়ে এন্ট্রি নিয়েছি এবং লালগড় সহ জঙ্গলমহলে আমি সবাইকে নিয়ে হেঁটে হুঁটে খেটে পরিশ্রম করে লালগড়ের জঙ্গলমহলের এন্টার বাঁকুড়া পুরুলিয়া জোনে আমি আমার চেষ্টা মতো করেছি। সেটাও পার্টির একটা কারণ, 2009 সালে লোকসভা নির্বাচন পর্যন্ত ওই জোনে তৃণমূল কংগ্রেসের ফলাফল শূন্য ছিল। আপনার হিসাবগুলো দেখুন। তারপরে কাজ করেছি, সবাইকে ইনভলভ করেছি। ওরা তো মানে উইকেন্ড কাটায় সিঙ্গাপুরে আর ইয়ার এন্ড কাটায় দুবাইতে গিয়ে, এবং বছরে 2বার আমেরিকা 2বার লন্ডনে যায়। আমার পাসপোর্টে তো আপনি দাগ পাবেন না, কাঠমান্ডু ঢাকা পর্যন্ত যাইনি। আমার লাইফস্টাইল সম্পর্কে আমার লোক, আমার অপরাধ একটা, আমি জেলার ছেলে গ্রামের ছেলে বলে তো আমি এই জেলা থেকে এসে এই দক্ষিণ কলকাতার এই 4-5টি লোক, 40টা দপ্তরে 30টা দপ্তর ওদের কাছে, টিএমসির 22টা এমপির মধ্যে 11টা ফ্রম দিস এরিয়া। হোয়াট ইজ দিস? আমি এই এলাকার লোককে বলছি না, কিন্তু গোটা উত্তরবঙ্গ বাদ যাবে কেন? গোটা মেদিনীপুর, গোটা বর্ধমান বাদ যাবে কেন? সেই সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, সুন্দরবন, নামখানা, পাথর প্রতিমা, ওখানে কি শিক্ষিত লোক নেই? ওখানে কি পঞ্চায়েত মন্ত্রী হওয়ার মতো লোক নেই? আপনি জেলা দিয়ে শহর ঘিরতে চাইছেন? শহর আমার সঙ্গে আছে। দক্ষিণ কলকাতায় জিতবো আমরা, টালিগঞ্জে জিতবো, যাদবপুরে জিতবো, বেহালাতে জিতবো, রাসবিহারী ভবানীপুরেও জিতবো, হারবো না কোথাও। পার্টি যদি বলে তুমি ক্যাম্পেইনটা শুধু করবে, ভোটে তোমাকে লড়তে হবে না, তাতেও রাজি। আর যদি পার্টি বলে যে তোমাকে ভবানীপুরে লড়তে হবে, তাতেও রাজি। পার্টি যা বলবে তাই করবে, এটা পার্টি সিদ্ধান্ত নেয়, আর এখানে ব্যক্তি সিদ্ধান্ত নেয়। পার্টি চাইলে আপনি ভবানীপুরে দাঁড়াবেন না, আমি আপনাকে বলছি, আপনি যেভাবে যে প্রশ্ন আপনি যেভাবে, না আমি কেন প্রপোজ করতে যাব? পার্টি, এই পার্টি অত্যন্ত সুসংগঠিত পার্টি, এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এখন অত্যন্ত অর্গানাইজ ফোর্স। প্রায় 80,000-এর কাছাকাছি বুথ আছে, তার 90 ভাগ বুথে বিজেপির বুথ কমিটি আছে, বিজেপির স্ট্রাকচার আছে, বিজেপির সিস্টেম আছে। আমি অল্প দিনের মধ্যে দেখেছি, এবং সবটাই পার্টির মধ্যে আলোচনা করে হয়। আমি একেবারে শৃঙ্খলিত পার্টি কর্মী হিসেবে আমি কাজ করব। আমি অমিতজির সামনে 19 তারিখে বলেছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে পার্টির সমস্ত দায়িত্ব পালন করেছি। আজকে ভারতীয় জনতা পার্টি আমাকে গ্রহণ করেছে, আমি আরও 10 গুণ জোরে ভারতীয় জনতা পার্টির যে কাজ, কর্তব্য, দায়িত্ব, নির্দেশ আমি পালন করব। এখানে ইন্ডিভিজুয়াল শুভেন্দু অধিকারীর কোনো ইচ্ছাও নেই, কোনো সিদ্ধান্ত নেই। বেশ, শুভেন্দুদা, এখান থেকে এই যে রাজনীতিবিদদের মধ্যে সম্পর্ক, আপনি জানেন আমি 1600 কিলোমিটার দূর থেকে 24 ঘন্টা আগে যে মানুষটার সাক্ষাৎকার নিয়ে এলাম, তার নাম নরেন্দ্র মোদী। তো অন ক্যামেরা এই সম্পর্ক, সৌজন্য নিয়ে কথা হচ্ছে। বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দুর্ঘটনা হয়েছিল, উনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোন করেন, তারপরে ওনার অভিষেকের চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন, বাইরে নিয়ে যাওয়ার ইত্যাদি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ভোটের ক্ষতি হবে কিনা ওনার জানি না, কিন্তু উনি আম পাঠান, উপহার পাঠান, আমি গ্রহণ করি। আমাদের ব্যক্তিগতভাবে সম্পর্ক এইরকমই। এই যে একটা ব্যক্তিগত সম্পর্ক, এটার বিভিন্ন রাজ্যের শাসক এবং বিরোধীর মধ্যে আছে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আছে, অথচ একই রাজ্যের শাসক আর বিরোধীর মধ্যে হচ্ছে না কেন? নষ্ট করলো কে? কিছুটা সিপিএম শুরু করেছিল, কিন্তু এতটা খারাপ বুদ্ধও ছিলেন না। আমি তো অপোজিশনের এমএলএ ছিলাম। 2006 সালের 12ই মার্চ আমার বক্তৃতা উনি শুনেছিলেন। সাধারণত বিরোধী দলনেতার কথা শোনেন, শুনতে হয়, কাটছি একদম। তা উনি আমার বক্তব্য শুনেছিলেন 2006 সালের 12ই মার্চ, এবং বক্তব্য শেষে আমাকে ডেকেছিলেন বুদ্ধ। ডেকে আমি তো পার্থ চ্যাটার্জিকে না, পার্থ চ্যাটার্জি, পঙ্কজ ব্যানার্জিরা ছিল, পার্থ চ্যাটার্জি ছিলেন, আমি না জিজ্ঞেস করেই গেছিলাম। পরে আমাকে এর জন্য অনেক খেসারত দিতে হয়েছে। আমাকে আর তৃণমূল বক্তব্য রাখতে দিত না, কোনো সৌজন্যের মূল্য। হ্যাঁ, আমাকে স্পিচ দিতে দিত না, ভিতর থেকে ব্যান ছিল। তা আমিও ছাড়ানোর লোক ছিলাম না, আমি কলিং অ্যাটেনশন, মেনশানে আমি আমার বক্তব্য রাখতাম।
ওটা তো ফ্রিল্যান্স, আমি পারতাম। আমি কিছু কিছু টুকরো টুকরো বিষয় বুদ্ধহুত দেখেছি। আমি সিপিএমকেও দেখেছি খুব কাছ থেকে। সিপিএমের অনেক নেতা, বামপন্থী নেতাদের আমাদের বাড়ির অনুষ্ঠানে আসতো। ওই যে বললেন না সামাজিক যে সুধীর গিরি আমার বাড়ির অনুষ্ঠানে পুজোতে আসতেন, কাঁথির এমপি ছিলেন। সন্তোষ ব্যানার্জি অসুস্থ হয়েছে মাঝরাতে 2টোর সময়, আমি ওখান থেকে তুলে নিয়ে কলকাতার বেসরকারি নার্সিংহোমে নিয়ে এসে ভর্তি করিয়েছি। এইসব সিস্টেম ছিল। আপনাকে বলি, আমি ইন্দ্রজিৎ গুপ্ত হোম মিনিস্টার ছিল, আমি কলেজের ছাত্র নেতা, কাঁথি কলেজের। আমি বিক্ষোভ দেখিয়ে দিয়েছিলাম, ধাক্কাধাক্কি হয়েছিল, ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছিলাম। ইন্দ্রজিৎ গুপ্ত তা মাঝরাতে আমার বাড়িতে রেড করেছিলেন। জগমোহন সাহেবকে জিজ্ঞেস করবেন, যিনি এখন ফায়ার ব্রিগেডে আছেন। তিনি যখন অ্যাডিশনাল এসপি খড়গপুর ছিলেন, আমার বাড়িতে রেড হয়েছিল, আমি বাড়িতেই ছিলাম। আমার মা খুব সাহসী ছিলেন, তা আছেন এখনো যদি শিখ। মা গেট খুলে বলে প্রথম আমার হাতে মারতে হবে, 500 পুলিশ গেছিল, আমাকে প্রথম ডান্ডা দিতে হবে, তারপরে গেটটা ছাড়বো। পুলিশ রাতে 2টোর সময় আধ ঘন্টা ধরে চেজ করে ব্যাক করে, বাড়িতেই ছিলাম। পরের দিন, তখন তো এত ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, অনেক আগের কথা বলছি। আর আপনার আনন্দবাজার পত্রিকাই ছিল সাউন্ড। কুমারেশ ঘোষ ছিলেন আমাদের রিপোর্টার, তাকে অবিভক্ত মেদিনীপুর জেলার সিপিআইএম এর সেক্রেটারি সুকুমার সেনগুপ্ত প্রেস কনফারেন্স করে বলেছেন যে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীদের পলিটিক্যাল ফ্যামিলি। বিপিন অধিকারী ব্রিটিশের জেলে ছিল, এরা লুকিয়ে যাওয়ার লোক নয়। পুলিশের এইভাবে মাঝরাত্রে যাওয়া ঠিক হয়নি। সুকুমার সেনগুপ্ত সিপিআইএম এর অবিসংবাদিত নেতা, স্বাধীনতা সংগ্রামী, এই কালচার ছিল। এবার ইন্ডিভিজুয়াল শুভেন্দু অধিকারীর কথায় আসি। একটা কথা বিশেষ কেউ জানে না, আপনি আসলে বিবাহিত, আপনার বিয়ে হয়েছে রাজনীতির সঙ্গে। অনেকে বলছেন যে আপনি যাদের শ্রদ্ধা করেন, অনুসরণ করেন, অজয় মুখোপাধ্যায় কিংবা সুশীল ধারা, তারা কেউ বিয়ে করেননি। সারা জীবনের জন্য অজয় মুখোপাধ্যায়ের মতো মানুষরা রাজনীতির জন্য অকৃতদার, আপনিও সেই রাস্তায় হাঁটছেন। শুনুন, আমি তমলুক কলেজের অধ্যাপক প্রদ্যুৎ মাইতির একটা বই পড়েছিলাম। বেশ, সেই বইতে তিনি পরিষ্কারভাবে অজয় মুখোপাধ্যায়, সতীশ সামন্ত, সুশীল ধারা সম্পর্কে লিখে গেছেন। তাতে তাদের অকৃত থাকার কারণ বলে গেছেন, দিলে সবটা দেওয়া উচিত, পিছুটান যেন না থাকে। তা এর মেরিট ডিমেরিট দুটোই আছে, কিন্তু আমি এই বই থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেখুন ত্রুটিযুক্ত মানুষ, আমরা কেউ অজয় মুখার্জি, সুশীল ধারা, সতীশ সামন্ত নই। আমাদের বহু ত্রুটি আছে, আমি অস্বীকার করতে পারবো না। আমাদের ভালো মন্দ সব দিক মিশিয়ে আছে, কিন্তু কিছু কিছু জিনিস চাইলে আপনি নিতে পারেন। স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক জীবন আপনি পালন করতে পারবেন না, প্রাসঙ্গিক জীবন আপনি পালন করতে পারেন। তাহলে তো রাজ্যের দায়িত্ব আপনাকে নিতেই হবে। রাজ্যের দায়িত্ব আপনার পিছুটান নেই, এই বললেন। আমি বিজেপি, সেটা আপনি যোগ্যতম। না, একেবারে আমি আপনাকে বলে দিচ্ছি যে সেটা তো আপনার প্রশ্নের উত্তরে বলেছি। এর সঙ্গে রাজ্যের দায়িত্ব নেওয়া না নেওয়ার তো কোনো ব্যাপার নাই। আপনার প্রশ্ন ছিল যে আপনি কাদেরকে দেখে অকৃতদার, তার উত্তরের ব্যাখ্যা এইটা। আমি তাহলে এখানে আরেকটা প্রশ্নে আসি, যেটা রাজনীতির প্রশ্ন। অজয় মুখোপাধ্যায় কিংবা সুশীল ধারারা বাংলা কংগ্রেস তৈরি করেছিলেন, সফল হয়েছিলেন, ব্যর্থ হয়েছিলেন, এ নিয়ে নানা মত আছে। আপনি নিজের দল করার কথা কখনো না ভেবে বিজেপিতে যোগ দিলেন। একটা জল্পনা চলছিল মাস কয়েক আগে, তাহলে কি শুভেন্দুবাবু তৃণমূল থেকে বেরিয়ে নিজের দল বা প্ল্যাটফর্ম কিছু করবেন? শেষ পর্যন্ত আপনি বিজেপিতে গেলেন। কোথাও আপনি যাদের, আবার বলছি, শ্রদ্ধা করেন, অনুসরণ করেন, তাদের উদাহরণ থেকে শিক্ষা নিয়েছেন? দেখুন, তখনকার পরিস্থিতি অন্য ছিল। প্রণববাবু আঞ্চলিক দল করেছিলেন, সেটা ফেল করেছে। আমি মোদিজি ভারতবর্ষের লাইমলাইটে আসার পরে আঞ্চলিক দলের পরিণতিটাই সংজ্ঞাটা বদলে দিয়েছেন। মোদিজির যে ডেডিকেশন এবং এত শক্তিশালী প্রধানমন্ত্রী, এবং বিশেষ করে সেকেন্ড টার্মে গত 1.5 বছরে যে কাজগুলো ভারতবর্ষে দশকের পর দশক করতে পারেনি কেউ, তিনি কিন্তু করে দেখিয়েছেন। তাতে মোদিজি খুব চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে কাশ্মীর থেকে কন্যাকুমারী, পশ্চিমবঙ্গ থেকে একেবারে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত আঞ্চলিক দলগুলো পরিবার কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, এবং উত্তরাধিকারী সূত্রে আপনার উদ্ধব ঠাকরের পরে তার ছেলেই তার জায়গাটা পাচ্ছেন। একইভাবে তামিলনাড়ুতে দেখুন, করুণানিধির পরে স্ট্যালিন পাচ্ছেন। ওখানে লালু প্রসাদ যাদবের পরে তেজস্বী যাদবই রাজদের নেতা। পশ্চিমবঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে পাওয়ার সেন্টার যদি কারোর থাকে, বা আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে চলে গেছেন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার ভ্রাতুষ্পুত্র হিসেবে, যার স্টুডেন্ট পলিটিক্স, ইউথ পলিটিক্সে কোনো রোল নেই, এবং যিনি
11 সালে পার্টি পাওয়ারে আসার পরে আমি বলতে যাচ্ছিলাম যে কাঁথিতে শিশির অধিকারীর পরে শুভেন্দু না অধিকারী। সেটা আমি তো পলিটিক্যাল ওয়ার্কার হিসেবে এসেছি, শিশিরবাবু আমাকে তো বসিয়ে দেননি। আমি কলেজে আপনাকে আমি বলি, আমি ছাত্র রাজনীতিতে আমার গুরুদেব কে ছিল? কুমুদ ভট্টাচার্য আমার গুরুদেব ছিল, জয়ন্ত ভট্টাচার্য আমার গুরুদেব ছিল, অশোক দেব আমার গুরুদেব ছিল। আমাকে তাপস রায়ের নেতৃত্বে আমি ছাত্র পরিষদ করেছি। আমি কলেজে গিয়ে 11টা অবজার্ভ করেছি, তখন কলেজে 11-12 ছিল, এখন তো উঠে গেছে, এখন তো ফার্স্ট ইয়ার, স্নাতক থেকে কলেজে হয়। আর আমি 12-এ কন্টেস্ট করেছি, গেম সেক্রেটারি হয়েছি। আমি তো পলিটিক্যাল, আমার নেশা বলুন, আমার ইচ্ছা বলুন, বা ওইটা আমি নিজেকে যুক্ত করেছি, সংগ্রামের মধ্য দিয়ে এসেছি। আপনার বহু পুরনো সভায় আমি দেখছিলাম যে আমরা প্রত্যেকে তাই মনে করি যে 42 সালে তাম্রলিপ্ত জাতীয় সরকার পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে, ইনফ্যাক্ট দেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যাদের ভাবশিষ্য, সেই সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায়ের নাম একেবারে চিরস্মরণীয় হয়ে আছে। অথচ আজ আপনি যে দলে গেছেন, সেই দলের পূর্বসূরি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই 42-এর আন্দোলন নিয়ে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি তার ছিল। 3 মাস পর তিনি লিখছেন, আমি মনে করি না গত 3 মাসের মধ্যে যেসব অর্থহীন উচ্ছৃঙ্খলতা ও নাশকতার কাজ হয়েছে তার দ্বারা আমাদের দেশের স্বাধীনতা লাভের সহায়তা হবে। ভাবুন, অর্থহীন, উচ্ছৃঙ্খলতা এবং নাশকতামূলক কাজকর্ম 42-এর আন্দোলনকে তিনি বলছেন। শুভেন্দু অধিকারী নিজস্ব মূল্যায়নে যাবেন না অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার মূল্যায়নে যাবেন? 42-এর আন্দোলন যখন আপনি মূল্যায়ন করবেন, দেখুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তার এই মন্তব্য বা লেখনির উপরে আমি মূল্যায়ন করবো না, সে অধিকার আমার নেই। আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূল্যায়ন করতে বলি না, আমি বলছি যে যখন আপনি 42-এর মূল্যায়ন করবেন তখন আপনার নিজস্ব মূল্যায়নকে আগে রাখবেন না শ্যামাপ্রসাদ না, মুখোপাধ্যায় আপনি এমন একটা লোককে রিলেটেড করে আমাকে এই প্রশ্ন করেছেন, এটা থেকে আমি স্কিপ করলাম। আপনার প্রশ্ন করার অধিকারও আছে, আমার সরে যাওয়ার অধিকারও আছে। একদম।